একদিকে ইস্টবেঙ্গল তাদের ষষ্ঠ বিদেশিকে সই করালো, অন্যদিকে মোহনবাগান কিন্তু এক বিদেশির সাথে কন্ট্রাক্ট বাড়ালো। আর ইস্টবেঙ্গলের ট্রান্সফার রেডারে আর কে আছেন সেটা নিয়েও এই ভিডিওতে ডিসকাস করব। তো চলুন আর দেরি না করে এই ভিডিওটা শুরু করা যাক। সবাইকে স্বাগত জানিয়ে এই ভিডিওটা শুরু করছি। প্রথমেই যে খবরটা আসবো, মোহনবাগান কিন্তু দিমিত্রি পেত্রাতস তাদের স্টার প্লেয়ার তার সাথে কন্ট্রাক্ট এক্সটেন্ড করলো। দিমিত্রি পেত্রাতস গত মরশুমে মোহনবাগানের সেরা ফুটবলার হয়েছিলেন। আইএসএল হোক বা ডুরান্ড কাপ হোক, সব জায়গায় কিন্তু দুরন্ত পারফরমেন্স ছিল পেত্রাতসের। গত 2 মরশুমে 61টি ম্যাচ খেলেছেন দিমিত্রি পেত্রাতস, তার মধ্যে 27টি গোল এবং 18টি অ্যাসিস্ট করেছেন তিনি। মোহনবাগানের অন্যতম কি ফুটবলার এই মরশুমেও। গত মরশুমে জেসন কিউমিন্স এবং এই মরশুমে জেমি ম্যাকলারেন আসার পর এই মরশুমে স্কোয়াডে কিন্তু পেট্রাতসের গুরুত্ব আরও বৃদ্ধি হচ্ছে। তো সব দিক থেকে কিন্তু পেট্রাতস মোহনবাগানের অন্যতম কি ফুটবলার এবং তার সাথে 2 বছরের চুক্তি করে কিন্তু মোহনবাগান তাদের কোর স্কোয়াডের একজন খুব গুরুত্বপূর্ণ সদস্যকে রেখে দিল। আর দিমিত্রি পেত্রাতসকে ইস্টবেঙ্গল একটা সময় টার্গেট করেছিল, এরকম কিন্তু ট্রান্সফার রিউমার ছিল। তো ইস্টবেঙ্গল দিবসের দিনই কিন্তু এই অ্যানাউন্সমেন্ট আসলো মোহনবাগানের তরফ থেকে। গত সিজনেও পেট্রাতস আইএসএলের প্লেয়ার অফ দ্য লিগ হয়েছিলেন। এই মরশুমে তিনি মোহনবাগান জার্সিতে কেমন পারফর্ম করেন এখন সেটাই কিন্তু দেখার। আর অন্যদিকে ইস্টবেঙ্গল সম্পর্কে যে খবরটা, যে ইস্টবেঙ্গলের 6th ফরেনার হিসেবে হেক্টর ইয়াস্তের নাম কিন্তু অলরেডি অ্যানাউন্স করে দিয়েছে ইস্টবেঙ্গল। হেক্টর ইয়াস্তের সাথে 1 বছরের কন্ট্রাক্ট হয়েছে ইস্টবেঙ্গলের অফিসিয়ালি। 36 বছর বয়সী স্প্যানিশ ডিফেন্ডারকে ইস্টবেঙ্গল কিন্তু সই করাচ্ছে, কারণ তার ভারতে গত মরশুমের পারফরমেন্সের জন্য মোহনবাগান জার্সিতে ডিফেন্সে গত মরশুমে কিন্তু মোহনবাগানের হয়ে একটা কী রোল নিয়েছিলেন তিনি। সেন্টার ব্যাক ছাড়াও ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনও তিনি খেলতে পারেন, যদিও কিন্তু সেন্টার ব্যাক হিসেবেই কিন্তু তাকে হয়তো ধরা হচ্ছে, কারণ যেহেতু মিডফিল্ডে জিকসন সিং রয়েছেন, তো হেক্টর ইয়াস থেকে কিন্তু মূলত সেন্টার ব্যাক হিসেবে ইউজ করা হতে পারে। পরে যদি দরকার হয় সেক্ষেত্রে কিন্তু তাকে ডিফেন্সিভ মিডফিল্ডেও দেখা যেতে পারে। বয়স 36 বছর হলেও গত মরশুমে তার কিন্তু ফিটনেস নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি। তিনি গত মরশুমে 36টা ম্যাচ খেলেছেন সব মিলিয়ে, এবং মোহনবাগান জার্সিতে 36টা ম্যাচ খেলা শুধু নয়, তিনি কিন্তু 3153 মিনিট মাঠে ছিলেন। তো সেই জায়গার থেকে এই রকম একজন ফুটবলারকে ইস্টবেঙ্গল কিন্তু সই করাচ্ছে, কারণ তিনি পরিচিত ফুটবলার এবং তার ফিটনেস নিয়ে সেরকম কোনো প্রশ্ন নেই। গত মরশুমে কিন্তু তার কোনো সমস্যা সেরকম হয়নি। তো সেই জায়গা থেকে ইস্টবেঙ্গল মনে করছে এই সিজনেও তাদের সেরকম সমস্যার মুখে পড়তে হবে না হেক্টর ইয়াস থেকে নিয়ে। এবং হেক্টর ইয়াস্তের ডিফেন্সিভ পারফরমেন্স কিন্তু খারাপ ছিল না গত মরশুমে, যথেষ্ট ইমপ্রেসিভ পারফরমেন্স ছিল তার। তা সত্ত্বেও মোহনবাগান এই সিজনে কিন্তু তাকে ছেড়ে দেয়, এবং ইস্টবেঙ্গল কিন্তু সেই সুযোগটা কাজে লাগিয়ে তারা কিন্তু একজন চীনা বিদেশিকেই ষষ্ঠ বিদেশি হিসেবে চুজ করলো। এখন হেক্টর ইয়াস্তে ইস্টবেঙ্গল জার্সিতে কীরকম পারফরমেন্স করেন সেটাই কিন্তু দেখার। আর অন্যদিকে রাহুল কেপি কিন্তু কেরালা ব্লাস্টার্স ছাড়তে পারেন এরকম সম্ভাবনা বাড়ছে, এরকম ট্রান্সফার রিউমার রয়েছে। সেই জায়গা থেকে ইস্টবেঙ্গল কিন্তু রাহুল কেপিকে টার্গেট করছিল, এরকম খবর ছিল। তো রাহুল কেপির বিষয়ে ইস্টবেঙ্গল এবার ঝাঁপায় কিনা সেটাই কিন্তু দেখার, কারণ ইস্টবেঙ্গল কিন্তু রাইট উইংয়ে একজন খেলোয়াড় নিতে চাইছে এরকম খবর, এবং সেই জায়গা থেকে রাহুল কেপিকে তারা যদি নিতে পারে তাহলে কিন্তু অবশ্যই একটা খুবই বড় সাইনিং হবে তাদের, এবং রাইট উইং দিয়ে অপারেট করার মতো একজন খুবই ভালো মানের প্লেয়ার কিন্তু তারা পেতে পারবে। এছাড়াও মাল্টিপল পজিশনে কিন্তু রাহুল কেপিকে ইউজ করা যেতে পারে, সেটা কিন্তু একটা অ্যাডেড অ্যাডভান্টেজ থাকবে। আরেকটা অস্ত্র কিন্তু যোগ হবে কার্লোস কোয়াদ্রাতের অস্ত্রাগারে, যদি শেষ পর্যন্ত রাহুল কেপিকে সই করানো যায়। আর অন্যদিকে আজ 2 অগস্ট, আজকে কিন্তু আনোয়ার আলী কেসের শুনানি আর রয়েছে পিএসসিতে। এছাড়াও কিন্তু বিঘ্নেশ দক্ষিণামূর্তি, তার বিষয়টাও কিন্তু উঠতে পারে পিএসসিতে, এবং সেই জায়গা থেকে এই 2 ফুটবলারকে নিয়ে কি সিদ্ধান্ত নেয় প্লেয়ার স্ট্যাটাস কমিটি সেটাই কিন্তু দেখার। বিশেষ করে আনোয়ারের দিকে কিন্তু সবার নজর রয়েছে। মোহনবাগান শেষ পর্যন্ত যেতে নাকি আনোয়ার আলী যেতেন সেটাই কিন্তু দেখার পিএসসিতে, এবং এরপরে কি সিদ্ধান্ত হয়, আনোয়ারকে কোনো রকম ব্যান বা জরিমানার মুখোমুখি হতে হয় কিনা, নাকি মোহনবাগানের সাথে টার্মিনেশন তার ভালোভাবে হয়ে যায় সেটাই কিন্তু দেখার। আর অন্যদিকে বিঘ্নেশ দক্ষিণামূর্তি যদি হায়দ্রাবাদ এফসির সাথে ছাড়াছাড়ি করতে পারেন, প্লেয়ার স্ট্যাটাস কমিটি যদি তার পক্ষে রায় দেয়, তাহলে কিন্তু বিঘ্নেশ দক্ষিণামূর্তিকে পেতেও ঝাঁপাবে ইস্টবেঙ্গল, এরকম খবর। আর অন্যদিকে মোহামেডানেও কিন্তু বড় ইনভেস্টমেন্ট আসলো। সাচি স্পোর্টস যারা ইস্টবেঙ্গলের সাথে যুক্ত, তারা কিন্তু 100 কোটি টাকা মোহামেডানে পরবর্তী 3 বছরে খরচা করবে এরকমই খবর, এবং
ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি কিন্তু এই ডিলের ক্ষেত্রে একটা খুবই বড় ভূমিকা নিয়েছেন এবং এটা কিন্তু একটা লং টার্ম ভিশন নিয়ে ইনভেস্ট হচ্ছে। তো দেখা যাক আগামী দিনে মোহামেডানে কীরকমভাবে তাদের দল গঠন হয়, কীরকমভাবে তাদের ইউথ ডেভেলপমেন্ট বাকি যে জিনিসগুলো সেগুলো হয়। 100 কোটি টাকা যে সাচি স্পোর্টস ইনভেস্ট করছে সেটাই কিন্তু মোহামেডানের আগামী দিনের একটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিন্তু বড় ভূমিকা নিতে পারে। তো দেখা যাক কী হয়, পুরো বিষয়টা আমাদের নজর থাকবে। এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন, এবং যারা আমার চ্যানেল নতুন এসেছেন বা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন এখনকার মতো টাটা।